ঘড়ির কাঁটা একটার ঘর ছুঁয়েছে অনেকক্ষণ হয়েছে। এখন সময়টা 1:45। এডিটিংয়ের কাজ সবেমাত্র শেষ হলো। ঘরে নীলচে একটা ছোট্ট বাল্ব জ্বলছে, যার সামান্য আলোয় তেমন স্পষ্ট কিছুই দেখা যাচ্ছে না। সমর্পণ চেয়ারে হেলান দিয়ে সিগারেটে শুক টান দিচ্ছে। এবার ঘুমোতে হবে। সমর্পণের ইউটিউবে একটা অডিও স্টোরি চ্যানেল আছে। দীর্ঘ 2 বছর অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ এখন তা 1 লক্ষ মানুষের পরিবার। শ্রোতা বন্ধুদের আবদারে প্রতি সপ্তাহে একটা করে গল্প তাদের উপহার দেয় সে। আগামীকাল রাতে ঠিক 10টার দিকে নতুন গল্প আসবে পোস্ট করে ল্যাপটপটা বন্ধ করে। শরীরটা একরকম টেনে হিঁচড়ে সে বিছানায় ছুঁড়ে দেয়। সমর্পণ একা মানুষ। বাবা মা গত হয়েছে বছর 3 আগে এক গাড়ি দুর্ঘটনায়। বছর 26-এর এই যুবক বন্ধু মারফত একটা মাথার ছাদ জুটিয়েছে। বন্ধুর পরিচিতি একজনের বাড়ি, তাই ভাড়াটাও তুলনামূলক কম। অডিও স্টোরি চ্যানেল আর 2-4টে টিউশন পড়িয়ে মাস শেষে যা পায় সমর্পণ, তাতে খুব ভালোভাবে না হলেও মোটামুটি চলে যায় তার। একটু মাথা গোজার ঠাই, 2 মুঠো ডাল ভাত আর মোটামুটি 2টো পোশাক হলেই দিব্যি চলে যায়। ঈশ্বরের থেকে আর কোনো চাহিদা নেই তার। কলিং বেলটা ক্রমাগত বাজছে। সমর্পণ ঘুম থেকে উঠে দেখে বেলা 11টা বেজে গেছে। সে মনে মনে ভাবে, এখন আবার অসময়ে কে এলো, যাই গিয়ে দেখে। সমর্পণ দরজা খুলে দেখলো বাড়িওয়ালা অমিত শর্মা এসেছে। अरे गुड मॉर्निंग भाई, गुड मॉर्निंग। सब कुछ ठीक है ना? अरे कोई तकलीफ वकलीफ नहीं है तो? গুড মর্নিং। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক। আসুন, ভিতরে আসুন। অমিত শর্মা ঘরে ঢুকে একটা চেয়ার টেনে বসলেন। ঘরের চারিদিক চোখ ঘুরিয়ে দেখে নিলেন একবার। সমর্পণ একা মানুষ হলেও সারাদিনের ব্যস্ততা কাটিয়েও কিভাবে ঘরটাকে এত সুন্দর করে গুছিয়ে রেখেছে ভেবেই অবাক লাগে শর্মাজির। ছেলেটা বেশ গোছালো প্রকৃতির বলতে হয়। আচ্ছা, বলুন না, চা না কফি? হ্যাঁ, আমি কিন্তু দুটোই খুব ভালো করি। হ্যাঁ, আপনি কোনটা নেবেন? আরে না না না, এত ব্যস্ততার কিছু নেই। আমি তোমার সাথে একটু গল্প করতে এসেছি। এই দেখো না, গল্প করেই চলে যাব। তা তোমার কোনো তাড়া নেই তো? এই রে, আজ তো গল্প হবে না শর্মাজি। আমার যে পড়ানো আছে, এখনই বেরিয়ে যাব। ও ঠিক আছে, কোনো ব্যাপার না। অন্য একদিন এসে তোমার সাথে গল্প করব। সেদিন কিন্তু তোমার হাতে চাটাও খেয়ে যাব। হ্যাঁ, আজ চলি। হ্যাঁ, টাটা। শর্মাজি চলে যেতে সমর্পণও নাকে মুখে 2টো খাবার গুঁজে পড়াতে যায়। গতকাল রাতের বেঁচে যাওয়া চিকেন কষা আর 2টো রুটি ছিল, গরম করে সেটুকুই খায় সে। অনুদের বাড়ি পৌঁছে কলিং বেলটা বাজালো সমর্পণ। 2বার কলিং বেলটা বাজার পর দরজাটা খুলে গেল। সামনে অনু, মুখে তার দুষ্টু মিষ্টি হাসি। বাড়িতে তুমি একা? মা বাবা নেই? না স্যার, মা বাবা বেরিয়েছে একটা কাজে। আপনি আসুন না, ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। সমর্পণের মন বলল আজ পড়ানো অফ রাখতে, কিন্তু অন্য মন বলছে এখন চলে গেলে তো এতদূর বাইকের তেল পুড়িয়ে আসাটাও তো বৃথা। অগত্যা সে পড়ানোটাকেই বেছে নিল। অনু তাকে নিজের বেডরুমে নিয়ে গেল। তার ঘরেই সমর্পণ পড়ায়। অনু এখন ক্লাস 12। কয়েক মাস বাদই তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর কয়েকটা দিন পড়ালেই সমর্পণের ছুটি তার হাত থেকে। সমর্পণ অনুকে একটু এড়িয়েই চলে। পড়াশোনার বাইরে 1 মিনিটও অতিরিক্ত ডিসকাশন করে না। অনু ব্যাপারটা বুঝতে পারে। আজ অনুর মনে হলো স্যারকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। সে প্রশ্ন করল, স্যার, একটা কথা জিজ্ঞেস করব? কি কথা? আপনাকে আজ ক্লান্ত দেখাচ্ছে। কিছু কি হয়েছে? আমায় বলতে পারেন। কোনো প্রবলেম নেই, আমি ঠিক আছি। এখন যেটা পড়াচ্ছি সেটাতে ফোকাস করো। আর 2 মাস বাদে এক্সাম, ভালো রেজাল্ট কিন্তু করতেই হবে। আমি চাই আমার সব স্টুডেন্ট আমার এবং সর্বোপরি নিজের পরিবারের মুখ উজ্জ্বল করুক। সো বি সিরিয়াস। অনুর মাথায় এসব কিছুই ঢুকল না।
সমর্পণ সেটা ভালো মতো বুঝতেও পারল। সে আবার পড়াতে শুরু করলো। অনুরাজ পড়ায় একদম মন বসছে না। সে যেটা বলবে ভেবেছিল তার সঠিক সময় এখনই। এখন বাবা মা বাড়িতে নেই, তাদের ফিরতে দেরি হবে। এটাই সুযোগ। স্যারকে আজ সে নিজের মনের কথা বলে দেবে। অনু কিন্তু কিন্তু করে কিছু একটা বলার চেষ্টা করলো। স্যার, স্যার, আমার না, আমার আপনাকে কিছু বলার আছে। চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে চলল। স্যার, আমি অনেকদিন ধরে ভাবছি আপনাকে একটা কথা বলবো, কিন্তু সাহস করে বলে উঠতে পারছিলাম না। আজ আমি বলতে চাই। আসলে আসলে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি স্যার। খুব 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 ভালোবেসে ফেলেছি। দিন রাত শুধু আপনার কথাই আমার মাথায় ঘুরে। বইয়ের পাতায় মন দিতে পারছি না একদম। সমর্পণের দিকে ভীতু মুখে তাকায় অনু। সমর্পণ বাকরুদ্ধ। অনু ছেলে মানুষই করে, আর কি করে, হাসি ঠাট্টা করে, নানা অবাঞ্ছিত বিষয়ে কথা বলে। সেসব ঠিক ছিল। এতদিন সেগুলোকে প্রশ্রয় দিয়ে এসেছে সমর্পণ, কিন্তু এখন একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। সমর্পণ স্থির চোখে তাকায় অনুর দিকে। অনু মুখ ফিরিয়ে নেয়। চোখের কোণ চিকচিক করছে তার। সমর্পণ ঠান্ডা মাথায় অনুকে বোঝায়। দেখো অনু, কাউকে ভালো তোমার লাগবে এটা একদম ন্যাচারাল একটা বিষয়। আমি কেন, যে কাউকে তোমার পছন্দ হতে পারে। কিন্তু তুমি যেটাকে ভালোবাসা বলে আখ্যা দিচ্ছ সেটা আসলে আকর্ষণ। এমন আকর্ষণ তোমার বয়সে স্বাভাবিক। তুমি ভালোবাসার জন্য এখনো উপযুক্ত হওনি। এখন তোমার পড়াশোনার বয়স। আমি তোমার টিচার। তোমার থেকে বয়স এবং অভিজ্ঞতা দুটোতেই বড়। অনু কিছু বলবার জন্য মুখ খুলতে যাবে, সমর্পণ তাকে বাধা দিয়ে বলে, আমার তোমার প্রতি কোনো ফিলিংস নেই, আর কখনো হবেও না। তুমি আমার স্টুডেন্টই থাকবে সারা জীবন। আমি যদি কিছু ভুল বলি তাহলে আমায় ক্ষমা করে দিও। এখন আমি উঠি। সমর্পণ চলে যায়। অনু থ হয়ে বসেই থাকে কাঠপুতুলের মতো। তার চোখে শ্রাবণের ধারা বইছে। দুঃস্বপ্ন দেখেছে হয়তো সে। সমর্পণ বেরোনোর সময় দেখে অনুর বাবা মা আসছেন। সমর্পণকে দেখে অনুর বাবা বললেন, কেমন আছেন মাস্টার মশাই? পড়ানো হয়ে গেল? ভালো আছি। এই সবে পড়িয়ে বেরোচ্ছি। বলছি, অনু কেমন তৈরি হয়েছে? পরীক্ষা ভালো হবে তোর? কোনো চিন্তা করবেন না। আপনাদের মেয়ে যথেষ্ট সচেতন পড়াশোনা নিয়ে। এক্সাম খুব ভালো হবে। ওকে বেশি চাপ দেবেন না শুধু। 2 দিন কেটে যায়। সমর্পণ আবার পড়াতে যায় অনুর বাড়ি। সেদিন অনু কেমন যেন নিষ্প্রাণ হয়ে গিয়েছিল, শুধু চুপচাপ, যেন কোনো জড় বস্তু। সমর্পণের প্রশ্নের উত্তর বাদে আর একটাও কথা বলছে না দেখে সমর্পণ তাকে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? অনু মুখ নামিয়েই রেখেই বলল, কই, কিছু না তো। তোমার মতো এত চঞ্চল একটা মেয়ে যে সারাক্ষণ হাসি খুশি থাকে, বকবক করে মাথা ধরিয়ে দেয়, সে আর জড় বস্তুর মতো বসে আছে কেন? উত্তর না নিয়ে আমি উঠছি না আজ। অনু মুখ তুলে চাইল। তার মুখের করুণতা সমর্পণের হৃদয়ে আঘাত করল। সমর্পণ জানে না কি বলবে এখন। হঠাৎ অনুর মায়ের আওয়াজে দুজনে খানিকটা গুটিয়ে গেল। একটু আসছি স্যার। তা মেয়েকে কেমন বুঝছেন? আমাদের কিন্তু অনেক আশা রয়েছে ওকে নিয়ে। আর ওরও তো ইচ্ছে ডাক্তারি পড়ার। ও পারবে তো? অবশ্যই পারবে। আমি ওর পাশে আছি। এমনিতে ও খুব ভালো মেয়ে, আমার সব কথা ও শোনে। ওকে ভবিষ্যতে আমি অনুস্মিতা চৌধুরী নয়, ডাক্তার অনুস্মিতা চৌধুরী রূপে দেখতে চাই। বেশ বেশ, নিশ্চিন্ত হলাম। আপনার এ মাসের মাইনেটা। আর হ্যাঁ, আপনাকে কিন্তু মঙ্গলবার সন্ধেবেলায় আসতে হবে আমাদের বাড়ি। সেই দিন সন্ধেতে কোনো কাজ রাখবেন না কিন্তু। কেন বৌদি? আসলে মঙ্গলবার অনুর জন্মদিন। আপনার নিমন্ত্রণ রইল। প্লিজ আসবেন, হ্যাঁ? ও হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমি নিশ্চয়ই আসবো। অনুর মা চলে যায়। সমর্পণ নোটিস করল অনুর মনে ঘনিয়ে আসা মেঘের আড়ালে উঁকি দিচ্ছে সূর্য, যার উজ্জ্বলতা তার চোখে মুখে স্পষ্ট ধরা যায়।
সমর্পণ যে আসবেই এটা অনুনিশ্চিত, 100% আটটার দিকে অনুকে ছুটি দেয় সমর্পণ। ওদের বাড়ি থেকে বেরিয়ে এসে বাড়ি ফেরার পথে একটা ফুলের দোকানে দাঁড়ায়। সেখান থেকে 2টো রজনীগন্ধার মালা কেনে। কাল তার মা বাবার মৃত্যুবার্ষিকী। মা বাবা চলে যাওয়ার পর কাল 3 বছর পূর্ণ হবে। সমর্পণ এখন একটু পাড়ার ক্লাবে যাবে। 3 বছর যাবৎ সে ক্লাবের ছেলেদের সঙ্গে মিলে কালকের দিনটায় গরিব দুস্থ মানুষদের দুপুরে পেট পুড়ে খাওয়ার তার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়েই মন ভরে আয়োজন করে। ক্লাবের সামনে এসে সমর্পণ দেখল ক্লাবের কিছু ছেলে মিলে ক্লাবের সামনের বারান্দায় জটলা করছে। ইনি একটা আলোচনায় বসেছে। ভিড় ঠেলে ভেতরে ঢুকে ব্যাপারটা বোঝার চেষ্টা করল। সে যা বুঝল, সামনেই কালী পুজো আসছে, সেটাকে ঘিরেই যত তর্ক বিতর্ক চলছে। আরে সৌদা, তুমি এসে গেছো? এই সব থামো। শচীন এই পাড়ার ফ্রেন্ডস ক্লাবের মেম্বার। সমর্পণকে দেখে জটলা চুপ হয়ে গেল। ভিড়ের মধ্যে থেকে সুমন বলে উঠল, সামনেই তো কালী পুজো, আর মোটে 10 দিন বাকি। এবার মা আসবে ডাকের সাজে, থিম হবে আমাদের শৈশব। শচীন সমর্পণের একটু গা ঘেঁষে দাঁড়িয়ে কানে কানে বলল, আরে তোমার কোনো চিন্তা নেই দাদা, আমরা সব ম্যানেজ করে দেবো। আর তোমার বাবা মার কাজটাও সালটে দেবো। তুমি একদম চাপলেস ঘোরো তো, এর বদলে একটু ছোট্ট করে মাল খাইয়ে দিও। তোরাই তো আমার আপনজন রে পাগলা, তোদের আমি খাইয়ে দেব। কালকের দিনটা নিয়ে একটু চিন্তায় আছি, বুঝলি। সব কিছু ভালো মতো হয়ে গেলেই আমি নিশ্চিন্ত হতে পারবো। আরে সৌদা, তুমি নিশ্চিন্তে থাকো। আমি, সুমন, পার্থ সবাই মিলে একসাথে দেখে নেবো। আমরা তো প্রথম করছি না রে বাবা, 3 বছর হবে এবার নিয়ে। বেশ বেশ। আর কালী পুজো নিয়ে কথা আছে, চল একটু ক্লাবে গিয়ে বসি। সকলে ক্লাবে গিয়ে বসে। ক্লাবের খোলা জানালা দিয়ে বাইরের মাঠের দিকে তাকালে দেখা যায় প্যান্ডেল বাঁধার কাজ চলছে। সমর্পণ ওদিক থেকে চোখ ফিরিয়ে বলল, পুরোহিত, ফুল ফল, সাউন্ড সব বায়না দেওয়া হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, সব হয়ে গেছে। পুরোহিত এবার চ্যাটার্জি পাড়ার ওই সুধাংশু চ্যাটার্জিকে বলেছি। ফুল ফলের দোকানেও বলা আছে পুজোর দিন ভোরে গিয়ে গণেশ আর পার্থ নিয়ে আসবে। সাউন্ড, ডিজে, লাইট এগুলো সুমন আর আমি গিয়ে নিয়ে আসবো। আর বাদ বাকি ক্লাবের বাকিরা ম্যানেজ করে ফেলবে। ঠিক আছে। এবার আমাদের ক্লাবে কিন্তু প্রথমবার থিম হচ্ছে, সেটাও আবার ইউনিক টাইপের। সবার সেরা হবে এবারে আমাদের ফ্রেন্ডস ক্লাবের পুজো। ফ্রেন্ডস ক্লাব, হিপ হিপ হুররে! পরদিন সকাল সকাল গঙ্গা স্নান সেরে প্রতিবারের ন্যায় নতুন জামা কাপড় পরে মা বাবার ছবিতে মালা পরিয়ে ধূপ জ্বালিয়ে প্রার্থনা করে সমর্পণ। এই মুহূর্তটা শুধু তাদের 3 জনের মধ্যে সীমাবদ্ধ। ধূপের মিষ্টি সুবাসে ভরে ওঠে ঘরের বাতাস। নাকে এসে লাগে সমর্পণের। চোখ বন্ধ রেখে পুরনো স্মৃতিচারণা করতে থাকে সে। একটা প্রশ্ন বারংবার তার বুকে ধাক্কা দেয়, সে কি মা বাবার জন্য সত্যি কিছু করতে পেরেছে? তাদের ছোট্ট বাবুটা কি পেরেছে তাদের মান রাখতে? মায়ের দেওয়া শিক্ষাগুলো, বাবার দেখানো আদর্শ, এসব কি নিছকই কথার কথা, নাকি বাস্তবেও সমর্পণের প্রতিদিনের সঙ্গী সেসব? এর উত্তর সত্যি জানে না সে। সমর্পণ এবার হাঁটু মুড়ে বসে মা বাবার ছবি দুটো বুকে আগলে ডুকরে কেঁদে ওঠে। চোখের দুকুল উপছে, নোনা জলের বানে ভেসে যায় সে। উন্মাদের মতো বলে চলে, তোমাদের ছাড়া আমি ভালো নেই, ভালো থাকতে পারি না। কেন তোমরা আমাকে একা করে চলে গেলে? ও মা, বলো না মা। আচ্ছা বাবা, ও বাবা, তুমি কিছু বলো। রাতে দেরি করে এখন কেউ ভাতের থালা নিয়ে অপেক্ষা করে না। ব্যথা পেলে কেউ মলম লাগিয়ে দেয় না, কেউ বলে না বাবু চল না আজ একটু ঘুরতে যাই 3 জনে। বাবার কড়া কথার পিছনে লুকিয়ে থাকা দুশ্চিন্তারা, মায়ের বুকের নিরাপদ আশ্রয়টা আজ আর নেই, হারিয়ে ফেলেছে।
হারিয়ে ফেলেছি আমি হারিয়ে ফেলেছি। ঝুপ করে কি একটা পড়ার শব্দ হয়। সমর্পণ তার চোখের জল 2 হাতের তালু দিয়ে দ্রুত মোছার চেষ্টা করে। মুখ তুলে দেখে দরজার পাশে দাঁড়িয়ে আছে অনু। অনু কি বলবে বুঝতে পারে না। তাড়াতাড়ি ফুলের তোড়া আর মিষ্টির প্যাকেটটা সমর্পণের হাতে দেয়। সমর্পণ এখনো অবাক চোখে দেখছে তাকে। অনু আজ বেশ অবাক হয়েছে। সে স্যারের এই রূপ আগে কখনো দেখেনি। সে অনেকক্ষণ এসে দাঁড়িয়েছে স্যারের দরজার সামনে। সবটা সে নিজের চোখে দেখেছে। সমর্পণ চাইলেও কিচ্ছু লুকোতে পারেনি। সত্যি মানুষটার মনে এত কষ্ট ছিল অনু জানতো না। তুমি এখন? ভালোই হয়েছে। এসো এসো, দাঁড়িয়ে কেন, বসো। স্যার আপনি ব্যস্ত হবেন না, আমি বসছি। তুমি প্রথমবার আমার বাড়ি এলে, কি খাবে বলো? না খাইয়ে যেতে দিচ্ছি না কিন্তু। আমাকে নিয়ে এত ভাবতে হবে না স্যার, আমি ঠিক আছি। তুমি বসো 2 মিনিট, আমি কফি করে আনছি। অনু ঘরটা ঘুরে ঘুরে দেখল। স্যার একা মানুষ, তাও ঘরটা এত সুন্দর করে গোছানো। দেখে একটু অবাকই হলো সে। ঘরে জিনিস বলতে একটা টেবিল, আলমারি, খাট। অনু টেবিলে রাখা ছবি দুটোর দিকে এগিয়ে গিয়ে একটা প্রণাম ঠুকল। ফুলের তোড়াটা ছবি দুটোর সামনে রাখল। কিছুক্ষণ পর সমর্পণ কফি নিয়ে এলো। এই নাও তোমার কফি। আচ্ছা একটা কথা বলো তো, তুমি জানলে কি করে আজ আমার মা বাবার বাৎসরিক? আমি তো তোমায় বলিনি। আসলে আমি আপনাকে কাউকে ফোনে বলতে শুনেছিলাম, আর আজ এদিকেই এসেছিলাম কোচিংয়ে, তাই ভাবলাম চলে আসি। ভালো করেছো। অনুর দেখা কয়েক মুহূর্ত আগের সমর্পণ আর এখনকার সমর্পণ সম্পূর্ণ ভিন্ন। এক ব্যক্তির 2 রূপ। অনু এটুকু বেশ বোঝে স্যার খুব চাপা, মনে মনে শেষ হয়ে যাবেন কিন্তু মুখ ফুটে কিচ্ছু বলবেন না। আপনার চ্যানেলটা কেমন চলছে স্যার? ঠিকই ছিল, দিন 15 ধরে দেখছি রিচ ডাউন। কোনো ব্যাপার না, আমি আবার ঠিক করে নেব। একটা কথা বলছি তোমায়, এখন আর ডেইলি কোচিংয়ের প্রয়োজন নেই। তুমি বরং বাড়িতে রিভিশনে মন দাও। কালী পুজোটা কাটলেই তো টেস্ট শুরু হবে। তোমার টেস্টের পারফরমেন্স ঠিক করে দেবে ফাইনাল কেমন হবে। তাই বলছি। অনু ঘাড় নাড়ে। এরে 10টা বেজে গেছে, এখন ক্লাবে যেতে হবে। আজ মা বাবার মৃত্যুবার্ষিকী। ক্লাবের সহযোগিতায় আমি কিছু দুস্থ মানুষদের কম্বল বিতরণ ও দুপুরে খাওয়ার আয়োজন করেছি। তুমি যাবে? অনু তড়াং করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। জওয়ানের ভঙ্গিতে এক হাত কপালে ঠেকিয়ে ডান পা শূন্যে তুলে আবার নামিয়ে বলে, ইয়েস স্যার। জীবনে প্রথমবার এরকম একটা সুযোগ পেলাম, ছেড়ে দিয়ে কি করে? আমি যাচ্ছি। আপনি আমার বাড়িতে কল করে বলে দিন যে আমি দুপুরে খেয়ে তারপর বাড়ি ফিরব। সমর্পণ হেসে ফেলে তাকে দেখে। আচ্ছা চলো এখন। ওদিকে ওরা কি করছে কি জানি। মাঠে প্যান্ডেল বাঁধার কাজ শেষ হয়ে এসেছে। ক্লাবের পিছনের বিশাল মাঠ জুড়ে তৈরি হয়েছে এবারের থিম, আমাদের শৈশব। আর 9 দিন মা আসছে, হালকা হালকা শীতের আমেজ। সকাল থেকে সূর্যের মুখ দেখা যায়নি, মেঘের আড়ালে সে লুকিয়েছে মুখ। যত বেলা বাড়ছে মেঘের চাদর একটু একটু করে সরে যাচ্ছে। আমি ওদিকটা দেখে নিয়েছি, রান্নাবান্না হয়ে গেছে, লোকজনও এক এক করে আসছে। তাহলে কম্বলগুলো দিয়ে দিই? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও দিয়ে দাও। তোর একটা লাইনে দাঁড় করিয়ে দে সবাইকে। কম্বল বিতরণ হয়ে গেলে সবাইকে খাইয়ে দিবি। দেখবি একজনও যেন খালি মুখে না যায়। তুমি দেখে যাও না শুধু আমরা কি করি। সুমনের চোখ গেল দূরে দাঁড়িয়ে থাকা অনুর দিকে। সে মুচকি হেসে কনুই দিয়ে গুঁতো দিল সমর্পণকে। দাদা, তুমি আমাদের এই কথা আগে বলনি তো? তোমার মনে মনে এই ছিল, তাই এতদিন আমাদের দেখানো মেয়েগুলোকে নানা করতে। আচ্ছা কি বলছিস? ঝেড়ে গাছ তো দেখি। কুচি সোনাটা, তুমি যে বৌদিকে আজ আনবে, কই আমাদের আগে বলনি তো? কে বৌদি? সুমন আঙুল তুলে ইশারা করে। সমর্পণ পিছন ঘুরে দেখে। সুমনের দিকে ফিরে গোল গোল চোখে তাকায়। শালা, ও আমার স্টুডেন্ট, সব সময় তোদের শুধু ছুকছুকানি। যা কাজ কর গিয়ে।
সুমন চলে যায় মিনমিন করতে করতে। সমর্পণকে শচীন ডাক দেয়। দাদা এসো এখানে। সমর্পণ এক এক করে কম্বলগুলো দিতে শুরু করে। বিভিন্ন বয়সী মানুষ লাইনে দাঁড়িয়ে কম্বল নেয়, তাদের চোখে জল। কেউ কেউ প্রণাম করার জন্য পা ছুঁতে চায় সমর্পণের। সমর্পণ সেই প্রণাম প্রত্যাখ্যান করে। এ কি করছো তোমরা? আমি যেটা করছি সেটা কোনো মহান কাজ নয়। আমি কোনো রকমের সমাজসেবাও করছি না। তোমরা আমার পরিবার। পরিবারের মানুষকে সামান্য কিছু দিলে সেটার কোনো মহানতা থাকে না, সেটাই ভালোবাসা স্নেহ মিশে থাকে। একজন মহিলা বললেন, অনেক বড় হও, অনেক বড় হও তুমি। দূরে দাঁড়িয়ে এক মনে সব দেখে চলে অনু। তার বাম চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে গালবে, সেটা বাম হাত দিয়ে মুছে নেয় সে। সমর্পণ তাকে ইশারা করে ডাকছে, এদিকে এসো অনু। আসছি। সমর্পণ তার হাতে একটা কম্বল তুলে দেয়। এবার তুমি দাও। অনু একটা একটা করে কম্বল সকলের মধ্যে বিলিয়ে দেয়। আজ তার মনটা তুলোর মতো হালকা লাগছে, এক প্রশান্তি তার চেহারায় ঘুরছে। শেষ কম্বলটা একজন বৃদ্ধার হাতে তুলে দেয় অনু। বৃদ্ধার চোখে জল। অনু সেটা দু হাতে মুছিয়ে দেয়। কাঁদছো কেন মা? বৃদ্ধা মা ডাকটা বোধহয় অনেক বছর পর শুনল। আনন্দে সে বাকরুদ্ধ হয়ে গেছে। কি হলো? কি দেখছো? ভালো থাকিস রে মা। অনেকদিন পর মা ডাক শুনে বুকটা মুচড়ে উঠল। লক্ষ্মী মেয়ে আমার, তোরা দুজন একেবারে সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণ। সমর্পণকে পাশে দেখে শেষ কথাটা বলে কম্বলটা বগল দাবা করে বৃদ্ধা কাঁপা কাঁপা পা ফেলে চলে গেল। সমর্পণও নিঃশব্দে সরে যাচ্ছিল। অনু বলে উঠল কথাটা। স্যার, একটা কথা বলবেন? মানুষের জীবনে দুঃখের পরিমাণ এত বিশাল কেন? সমর্পণ কথাটা শুনে থমকে দাঁড়ালো। খানিকক্ষণ চুপ থেকে জবাব দিল, আমাদের জীবনটা গোলাপের মতো, বাইরে থেকে দেখতে সুন্দর হলেও অন্তরে কাঁটায় ভরা। অনু বুঝতে পারল না স্যার কি শুধুই দুঃখের বর্ণনা দিলেন, নাকি তার কথার আড়ালে কোনো গোপন কথা লুকোনো। ক্লাব প্রাঙ্গণে বসে খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। প্রায় 100 লোকের আয়োজন। ক্লাবের ছেলেরাই সব দেখাশোনা করছে। সুমন, শচীন, গণেশ, পার্থ আর বাকিরাই করছে নিজেদের হাতে সবকিছু। শীতের দুপুরে পিঠে মৃদু মৃদু রোদ লাগিয়ে খাওয়ার মজাই আলাদা। সকলে তৃপ্তি করে খাচ্ছে। অনেকে নিজের ছেলে, মা ও বাবার জন্য চেয়ে নিচ্ছে। লজ্জা করো না, পেট ভরে খাও। কি গো দিদা, আর একটু দিই? আর দুটো মিষ্টি দিই? আজ সবকিছু খুব ভালোভাবে মিটে গেছে। সমর্পণ অদ্ভুত এক শান্তি পেয়েছে। তার মা বাবাও হয়তো দেখছে ওই দূরের আকাশ পাড়ের কোনো দেশ থেকে। তারাও হয়তো পরিতৃপ্তি পেয়েছে। অনেক ধন্যবাদ তোদের ভাই। তোরা আছিস বলেই আজ সব কিছু ঠিকঠাক মিটে গেল। তোদের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। শচীন এগিয়ে এসে সমর্পণের হাত চেপে ধরে, জিভ কেটে বলে, ছি ছি ছি, এ কি বলছো দাদা? আমরা তোমার জন্য এটুকু করতে পারবো না? তুমি তো বলো আমরা এক পরিবার, আর পরিবারের মানুষের জন্য কিছু করাটা মহানতা নয়, এটা আমাদের কর্তব্য ছিল। যতদিন বাঁচবো আমরা কাকু কাকিমার বাৎসরিক করব, কথা দিলাম। সমর্পণ তাকে বুকে জড়িয়ে নেয়। কিরে, তোরা দূরে দাঁড়িয়ে কেন? তোরাও আয়। সকলে হই হই করে ওঠে। স্যার, আমি আসছি তাহলে। সন্ধে হয়ে এলো, মা আবার চিন্তা করবে। ফিরতে হবে। চলো, আমি তোমাকে নামিয়ে দিয়ে আসি। আমি পারবো স্যার, আপনাকে চিন্তা করতে হবে না। বেশি পাকা পাকা কথা বলছো দেখছি আজকাল। সন্ধ্যা হয়ে গেছে, এখন তোমাকে কি করে একা ছেড়ে দেবো? ওদিকে রাস্তাটা ভালো নয়। না, তুমি বাইকে ওঠো, আমি পৌঁছে দিচ্ছি। অনু আর কথা না বলে সমর্পণের বাইকে ওঠে। সমর্পণের বাড়ি থেকে অনুর বাড়ি মাত্র 20-25 মিনিটের রাস্তা। হাফ রাস্তায় এসে তারা দেখলো রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলছে। অনুর এখন মনে পড়ছে, সত্যি তো সকালে তো সে অন্য একটা রাস্তা দিয়ে কোচিংয়ে গিয়েছিল, একদম ভুলে গেছে। এখন কি হবে? কেন স্যার, আপনি বাম দিকের রাস্তাটা নিন না। ওই দিকে যেতে কি প্রবলেম? আমি তো ওই রাস্তা দিয়ে এলাম সকালে। ওই রাস্তাটা ভালো নয়। দিনে ঠিক আছে, কিন্তু তোমাকে নিয়ে রাতে ওই দিকে যাওয়াটা
আমার মনে হয় না ঠিক হবে। কিচ্ছু হবে না, আপনি ওই দিক দিয়েই নিয়ে চলুন। আপনি থাকতে আমার কী বা হবে। অনু শেষ কথাটা জোর দিয়েই বলল। তার কথায় প্রচণ্ড বিশ্বাস রয়েছে। সমর্পণ আর না ভেবে ওই অন্য রাস্তা দিয়েই গেল। রাস্তায় ঢোকা মাত্রই অনুর গাটা শিউরে উঠল। ঠান্ডা হাওয়া বইছে। জ্যাকেটের উপর বোতাম দুটো আটকে নিল সে। টুপিটা আরেকটু টেনে নিল। গা ছমছম করছে। মাঝে মধ্যে তাদের পাশ ঘেঁষে ছুটে যাচ্ছে গাড়িগুলো। এই রাস্তা দিয়ে অনুর বাড়ি যেতে 10 মিনিট এক্সট্রা লাগবে। কিছুটা রাস্তায় এসে সমর্পণ দেখল সামনে পুলিশের গাড়ি দাঁড়িয়ে। দুজন কনস্টেবল সমর্পণের বাইক থামালো। গাড়ি থেকে একজন ইন্সপেক্টর নেমে সমর্পণের দিকে এগিয়ে এসে বলল, কিরে, এখন এই রাস্তায় মেয়ে নিয়ে কি করছিস? সমর্পণ কিছু বলতে যাবে তার আগে কনস্টেবলের মধ্যে একজন খ্যাক খ্যাক করে হেসে বলল, পুরো ঘপা ঘপ কে স্যার, পুরো ঘপা ঘপ। হ্যাঁ বলছিস? আরে বুঝতে পারছেন না, না হলে স্যার এই অসময়ে কচি মাল নিয়ে আবার এখানে কেউ আসবে নাকি? যা বলেছিস, টাসটাসে মাল নিয়ে আর সামলাতে পারছে না, তাই শর্টকাট রাস্তা ধরেছে। একদম পুরো একদম। এই ব্লাডি রাস্কেল, বাড়িতে মা বোন নেই? মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় শেখায়নি? ইন্সপেক্টর সমর্পণের কলার চেপে ধরল। কিরে সালা, খুব ইংলিশ ছাড়ছিস। ওসব ইংলিশ না রোল করে তোর পুঁদে গুজে দেবো সালা, মাথা চটকাবি না। কি করছেন কি? উনি আমার টিচার। আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য এই দিক দিয়ে যাচ্ছিলেন। আপনি কেন আজে বাজে কথা বলছেন? উরে বাবা, স্যার এ তো পুরো ঘাপলা কেস। এ তো দেখছি স্যার টিচারের সাথে মানে ওই ছাত্রী লটর পটর যে। ও দেখো কি বাড়িতে জানে? আর একটা খারাপ কথা বললে জুতো পেটা করব। যেতে দিন আমাদের। কি পুলিশকে জুতো পেটা? এত বড় সাহস? হ্যাঁ স্যার, এই দুটোকে এক্ষুনি গাড়িতে তুলুন, তারপর দেখাচ্ছি সালি কত ধানে কত চাল। সমর্পণ আর অনুকে জোর করে গাড়িতে তোলা হলো। পুলিশ আর একটা কথাও শোনে না ওদের। থানায় ঢুকে গর্জে ওঠে ইন্সপেক্টর, এই দুজনকে লকাবে ঢোকা, ওদের কে বের করে আমি দেখছি। পুলিশকে জুতো পেটা করার স্বপ্ন তোদের? কত ধানে কত চাল, এবার বুঝবি। ওদের লকআপের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। অনুর মুখ শুকিয়ে আসে। ভয় তার শরীর কাঁপছে। সে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে। সমর্পণ দেওয়ালে সজোরে একটা ঘুষি মারে। নিজের ওপরে হওয়া রাগটা সে উগড়ে দেয় দেওয়ালে আঘাত করে। অনু মুখ গুজে কাঁদতে থাকে। সমর্পণও দেওয়ালে ঝোলানো ঘড়িটার দিকে তাকিয়ে থাকে। সে কয়েকবার কনস্টেবলদের বলেছে ফোনটা দিতে, একটা কল করবে, কিন্তু কোনো লাভ হয়নি। তারা যেন ওর কথা শুনতেই পাচ্ছে না। নিজেদের মধ্যে তাস পেটাতে ব্যস্ত তারা। অনেকটা সময় কেটে যায়। এর মধ্যে একজন কনস্টেবল এসে বলে যায় অনুর বাড়িতে খবর দেওয়া হয়েছে, ওনারা এলো বলে। সমর্পণ দেওয়ালে মাথায় হাত দিয়ে দাঁড়িয়েছিল। একটা পরিচিত কণ্ঠে তার নজর যায় সেই দিকে। অনুর বাবা মা, সঙ্গে সচিন, সুমন আর এমএলএ স্বপন পুরকাই। স্বপনবাবু কিসব বলতে ইন্সপেক্টর নিজে সুরসুর করে এসে লকআপ খুলে দিল। তুমি আগে বলবে তো, স্বপন স্যারের পাড়ার ছেলে তুমি, ক্ষমা করে দিও ভাই। সালা থেকে ডিরেক্ট ভাই। সমর্পণ ইন্সপেক্টরের পরিবর্তন দেখে থ হয়ে যায়। অনু ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। কাঁদিস না মা, কাঁদিস না, কিচ্ছু হয়নি। আমরা এসেছি তো, আমরা তোকে নিতে এসেছি। আমাকে আপনারা ক্ষমা করে দিন, সব দোষ আমার। আমার জন্যই এত কিছু। না না, আপনার কোনো দোষ নেই। আপনি তো কিছু ভুল করেননি। আপনি নিজের দায়িত্ব পালন করেছেন। ইন্সপেক্টরের দিকে কটমট করে তাকিয়ে তিনি বললেন, আর এই যে আপনাদের এই সব উদ্ভট কাণ্ড কারখানার জন্যই পাবলিকের হাতে পুলিশকে এখন মার খেতে হচ্ছে। আরে না না, তাসটা লুকোতে হবে না। আমাদের ক্ষমা করবেন, আপনাদের খেলার বিঘ্ন ঘটিয়ে দিলাম। স্বপনবাবু সমর্পণের কাঁধে হাত রেখে বললেন, কিছু মনে করিস না, ওদের হয়ে আমি ক্ষমা চাইছি। এ কি করছেন? আমি কিচ্ছু মনে করিনি। এই যে ইন্সপেক্টর, এবার থেকে মেয়েদের সম্মান দিতে না পারলেও অসম্মান করবেন না, কথাটা যেন মাথায় থাকে। সমর্পণ স্নেহের সঙ্গে আলতো করে অনুর মাথায় একবার হাত বুলিয়ে দেয়। সরি,
আমার জন্য তোমাকে সব ফেস করতে হলো। ইমান, না না স্যার, আপনি কেন সরি বলছেন? ভুল ওরা করেছে, এখানে আপনার কোনো দোষ নেই। বাড়ি ফিরে কোনো রকমে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে সমর্পণ। বিছানায় দেহটা মেলে দিয়ে কম্বল মুড়ি দেয় সে। নিমেষে চোখ জুড়ে ঘুম নেমে আসে। বেশ কয়েকদিন কেটে গেল। সেদিন সকাল সকাল টেবিলে বসে কফিতে চুমুক দিতে দিতে ল্যাপটপের স্ক্রিনের দিকে গম্ভীর মুখে তাকিয়েছিল সমর্পণ। তার ভ্রুচোরা কুঁচকে এক হয়ে গিয়েছে। এই মাসে চ্যানেলের রিচ গত মাসের চেয়েও বেশি ডাউন। কয়েকটা ভিডিও কমেন্টস চেক করতে গিয়ে সমর্পণ দেখল শ্রোতা বন্ধুরা নতুন ধাঁচের গল্পের আবদার করছে। সমর্পণ গভীর চিন্তায় ডুবে গেল। টকাশ করে তার মাথায় বাতি চলে গেল। ফেসবুকে একটা পোস্ট করলো, নতুন লেখক লেখিকার গল্প চাই, যারা দিতে ইচ্ছুক কন্ট্যাক্ট করুন। পোস্টটা করে ল্যাপটপটা বন্ধ করে দিল সমর্পণ। চেয়ারে ঠেস দিয়ে বসে পকেট থেকে সিগারেট বের করে আগুন সংযোগ করল। প্রথম টান দিয়ে মুখ থেকে ধোঁয়া ছাড়ল। সন্ধে নাগাদ ল্যাপটপটা খুলে ফেসবুকে ঢুকতেই সমর্পণ দেখল সকালের করা পোস্টে 100টারও বেশি কমেন্টস। কয়েকজন তাদের গল্পসহ মোবাইল নাম্বার মেইল করেছে সমর্পণের চ্যানেলের অফিসিয়াল মেইলে। সমর্পণ এক এক করে ধরে ধরে গল্পগুলো পড়তে শুরু করল। একের পর এক গল্প শেষ হয়ে যাচ্ছে। সমর্পণের একটাও মন ছুঁতে পারেনি এখনো। রাত বেড়েছে, সেদিকে সমর্পণের হুঁশ নেই। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতটাও জাঁকিয়ে বসছে। সমর্পণ 11টা গল্প এক নাগারে পড়ে ফেলেছে। কোনোটাই যেন তার শ্রোতাদের আবদারের উপযোগী নয়। বিরক্তিটা বেড়ে যায় তার। এতক্ষণ ঠায় ল্যাপটপের যান্ত্রিক আলোর সামনে বসে থাকার ফলে চোখ জ্বালা করছে সমর্পণের। সে উঠে গিয়ে হিটারের টেম্পারেচারটা বাড়িয়ে দিল। বদ্ধ ঘরে থাকলেও শীতটা লাগছিল এতক্ষণ, এখন একটু কমেছে সেটা। সমর্পণ কিচেনে স্যুপ বসিয়েছে। দুপুরে করেছিল, এখন গরম করে বাকিটা খেয়ে নেবে। আজ রাতের ডিনারটা এটা দিয়েই সেরে নেবে সে। স্যুপটা নিয়ে আসছিল সমর্পণ। হঠাৎ নোটিফিকেশনের টুং শব্দ হতে সে ছুটে গিয়ে দেখল এখনই একটা মেইল এসেছে। তরাং করে চেয়ার টেনে বসে মেইলটা ওপেন করল সে। জীবনের ঝরা পাতা, কলমে শুকতারা, সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। জীবনের ঝরা পাতার চেয়ে শুকতারা নামটার প্রতি একটা অদৃশ্য টান অনুভব হলো সমর্পণের। ডক্স ফাইলটা ওপেন করে গল্পটা পড়তে শুরু করল সে। গল্পটা পড়তে গিয়ে কেঁদে ফেলে সমর্পণ। এই কনসেপ্টের উপরে গল্প এর আগে কেউ লেখেনি। একজন বাবা ও ছেলের সম্পর্কের উপরে দাঁড়িয়েছে গল্পটা। সত্যি গল্পটা পড়ে কি বলবে বুঝতে পারে না সমর্পণ। ভাষাহীন সে। এখন মাঝরাত, কাউকে অসময়ে ফোন করাটা ঠিক হবে না। কাল সকালে গল্প প্রেরককে খবরটা জানিয়ে দেবে সমর্পণ। গতকাল বিকেলে পরিবার নিয়ে এপাড়ায় শিফট করেছে তিন্নি। তার বাপের ট্রান্সফার জব। ছোট থেকেই তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই, কখনো উত্তরে কখনো দক্ষিণে। এভাবে বহু জায়গায় ভালো খারাপ অভিজ্ঞতা বয়ে বেড়াচ্ছে তারা। তিন্নির মার তো একটা এক্সট্রা লাগেজ গোছানোই থাকে। এই বুঝি তিন্নির বাপি এসে বলল আজ বেরোতে হবে। তাই তিন্নি ছাদে উঠে গায়ে চাদরটা জড়িয়ে নেয়। বেলা এতখানি হয়েছে, কিন্তু এখনো কুয়াশার একটা পাতলা আস্তরণে ঢেকে রেখেছে শহরটাকে। তিন্নি ছাদের ঘেরা রিলিংগুলোর উপর সাজানো সারিবদ্ধ গাঁদা ফুলগুলোর গায়ে যত্নে একবার হাত বুলিয়ে দেয়। তার হাতের স্পর্শে যেন গাঁদা ফুলগুলো একটু নড়ে চড়ে উঠল। ঘুম ভাঙল বোধ হয় তাদের। নিশ্চিন্তে এতক্ষণ ঘুমিয়ে থাকায় আচমকা ঘুম ভাঙায় তিন্নির উপর চটে গেছে ওরা। তিনি বেপরোয়া ভঙ্গিতে অন্য ফুল গাছগুলোর দিকে গেল। তাদের প্রত্যেককে নিজের ফোনের গ্যালারিতে বন্দি করলো এক ক্লিকে। কাল কালী পুজো। ছোট্ট মিতুল সারা বাড়ি খুঁজে দিদিকে দেখতে না পেয়ে অবশেষে ছাদে ছুটে আসে। সে জানে দিদি থাকলে এখানেই থাকবে এখন। পেছন থেকে এসে দুই হাতে দিদির গলা জড়িয়ে ধরে সে। তুমি এখানে কি করছো দিদি ভাই? চলে এসেছিস? নিশ্চয়ই সারা বাড়ি খুঁজেছিস আমাকে।
না পেয়ে তখন বুদ্ধি লাগিয়ে এখানে এসেছিস, তাই তো? আসবই তো। তুমি এখানে একা একা কি করছিলে? ওমা, একা কোথায়? এই যে ওরা আছে তো আমাদের সাথে, আমাদের ছোট্ট বন্ধুরা। মিতুল দিদিভাইয়ের দিকে জিজ্ঞাসু চোখে তাকিয়ে বলে, তুমি গাছেদের সঙ্গে কিভাবে কথা বলো? কই, আমি তো বুঝতে পারি না। ওরা কি কথা বলতে পারে? পারে তো। ওরাও আমাদেরই মতো, অনুভূতি, প্রাণ, আনন্দ, কষ্ট সবকিছুই ওদের মধ্যে আছে, আর তা ওরা প্রকাশও করতে পারে। মিতুল ক্যাবলার মতো অপলক চোখে দেখে তিন্নিকে। তিন্নি ওর কপালে একটা উষ্ণ চুম্বন করে বলে, তুই অত ভাবিস না পাগলি, তুই আরো বড় হ, তখন আমি ওদের সাথে তোরও ফ্রেন্ডশিপ করিয়ে দেবো, কেমন? তিন্নি ছাদ থেকে নামার সময় খেয়াল করে ওদের ফ্ল্যাট থেকে একজন অজানা মহিলা আর কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে বাইরে বেরিয়ে গেল। ওরা চলে যেতে তিন্নি ওর মাকে জিজ্ঞেস করলো, ওরা কারা গো মা? পাশের বাড়ির কাকিমা, নতুন এসেছে এখানে, তাই একটু খোঁজ খবর নিতে এসেছিল। পাড়ার ক্লাবে আজ কালী পুজো আছে, তুই সন্ধ্যেতে গিয়ে মণ্ডপে আলপনাটা দিয়ে দিস, আমরা সবাই যাব। হ্যাঁ, হাতে হাতে পুজোর কাজগুলো করে দেব। সারাদিন হাজার একটা ঝামেলা, এখন পুজোর আলাদা একটা চাপ এসে পড়েছে মাথায়। সমর্পণ এইসবের মধ্যেই সেই গল্প প্রেরককে ইনফর্ম করতে একেবারে ভুলে গেছে। সচিন, তুই এদিকটা দেখ, আমি বাড়ি থেকে স্নান করে আসছি। তুমি যাও, আমি সামলা নেবো। বাড়ি ফিরেই সমর্পণ দ্রুত মেল ঘেটে শুক্তারা নামের ওই ব্যক্তির দেওয়া নম্বরে কল করে। রিং হওয়ার পর ঠিক প্রায় কেটে যাওয়ার আগের মুহূর্তে অপর দিকের ব্যক্তিটি কল রিসিভ করে। একটা মেলি কণ্ঠ বলে, হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি ভালোবাসার মৌসুম চ্যানেল থেকে বলছি। আপনি গতকাল একটা গল্প পাঠিয়েছেন আমাদের মেইলে, ওটা সিলেক্ট হয়েছে। আপনি কেমন কি পেমেন্ট চান? কিছুক্ষণ সব চুপচাপ। মেয়েটির গলার আওয়াজ আর শুনতে পাচ্ছে না সমর্পণ। ফোনটা মুখের সামনে এনে দেখে না, ফোন কেটে যায়নি। তাহলে কি লাইনের প্রবলেম? একটু পরে আবার সেই কণ্ঠটা কানে আসে তার। দেখুন, আমার কোনো দাবি নেই, এটা আমার প্রথম গল্প, আর আপনি যা দেবেন আমি তাই হাসি মুখে মেনে নেব। আমাকে যোগ্য মনে করেছেন, আমার গল্পটাকে যোগ্য ভেবেছেন, এটাই অনেক। টাকা পয়সায় আর কি যায় আসে। সমর্পণের কথাগুলো মন্দ লাগে না। আচ্ছা বেশ, আমি আপনাকে পেমেন্ট করে দিচ্ছি। আপনি কিউআর কোডটা পাঠিয়ে দিন, আর গল্পটা রিলিজ হলেই আপনাকে লিঙ্ক পাঠিয়ে দেবো। আর গল্পের আশায় রইলাম। ধন্যবাদ। স্নান সেরে সেদ্ধ ভাত ফুটিয়ে খেয়ে ভয়েস ওভার করতে বসে সমর্পণ। বদ্ধ ঘরে মাইকের আওয়াজ আসার কোনো চান্স নেই। এখনই ভয়েস ওভার করে এডিটিংয়ের কাজটা মিটিয়ে নিতে হবে। সন্ধ্যের পর আবার পুজোর আয়োজন করতে হবে, অনেক কাজ তাদের। সূর্য পশ্চিম আকাশে অস্ত গেলে মুহূর্ত অপেক্ষা না করে রাত্রি নামে শহরের বুকে। অন্ধকার হতে পাড়ায় পাড়ায় প্রতিটা বাড়িতে রঙের বাহারে বর্ষিত হয়। চোখ ধাঁধানো সাজে সেজে উঠেছে শহরতলি। আজ থেকেই বিভিন্ন বয়সী মানুষজনের ভিড় জমতে শুরু করেছে প্যান্ডেলে প্যান্ডেলে, রাস্তায় রাস্তায়। নতুন প্রেমে পড়া যুগল হাত ধরাধরি করে ঘুরছে। কেউ প্রেমিকার কুচি ধরতে ব্যস্ত, কেউ বা তেঁতুল জলে ডোবানো গোল গোল ফুচকা প্রেমিকের গালে দিচ্ছে। ছোট্ট শিশুর দল মণ্ডপ প্রাঙ্গণে বাজি ফাটাচ্ছে নির্ভয়। প্রবীণ ব্যক্তিরা আসর জমিয়ে তুলেছে অপর দিকে। মা এসেছে অনেকক্ষণ আগে, এখন শুধু আলপনা দেওয়া বাকি। ওদিকে ক্লাবের ভলেন্টিয়াররা দর্শনার্থীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে। প্রথম দিনেই উপচে পড়া ভিড়, আশাই করেনি কেউ। এবারের বিশেষ আকর্ষণ আমাদের শৈশব। থিম দেখে বেরোনো মানুষজন প্রশংসায় পঞ্চমুখ। সকলের খুব পছন্দ হয়েছে। ঢাকিরা এসে গেছে, ওদের বাজাতে বল, দাঁড়িয়ে আছে কেন? সমর্পণ আজ বাঙালিয়ানাকে ধরে রাখতে ধুতি পাঞ্জাবি পরেছে, বেশ লাগছে তাকে আজ। ইতিমধ্যেই অনেক মেয়ে ফ্লাইং কিস ছুঁড়ে দিয়েছে তার দিকে। সমর্পণ সেদিকে ভুলেও দেখেনি। এই যে নিশির ডাক রে, এ ডাকে যে সাড়া দেবে তার আর রক্ষে নেই। সচিন সমর্পণকে উদ্দেশ্য করে বলে, ওরে ওরে ওরে, কাকে দেখছি রে? ওফ,
পুরো চিকনা লাগছে মাইরি। হ্যাঁ, তুমি গুরু আজ মেয়েদের মন চুরি করতে এসছো নাকি বলো তো? হ্যাঁ, একবার পেছন ঘুরে দেখো তো, ওই লাল ড্রেসের মেয়েটা দীর্ঘ 15 মিনিট ধরে ড্যাব ড্যাব করে তোমার দিকেই তাকিয়ে আছে। আমার দিকে কেউ এইভাবে তাকালে না মাইরি বলছি। আমি তো এতক্ষণে তার নাম্বার ঠিকানা চেয়ে বসতাম। তোর যেটাকে প্রেমের শুরু মনে হচ্ছে সেটা আসলে নিশির ডাক। আচ্ছা গুরু, তোমার মন চায় না একটু আদর খেতে প্রেমিকার? হ্যাঁ, আর না না, শোনো না, তোমার এত কষ্ট, নিজের কাজ সব নিজেকে করতে হয়, রান্না করা, কাপড় কাচা, বাসন মাজা সব নিজেকে করতে হয়। একটা বৌদি থাকলে তোমাকে রেঁধে বেড়ে খাওয়াবে, তোমার খেয়াল রাখবে, তোমার আর একা একা লাগবে না। বুঝতে পারছো না ব্যাপারটা? হয়েছে, আর বলতে হবে না। যা, এখন নিজের কাজ কর গিয়ে। ঠাকুরমশাই এসে গেছেন, আর কিছুক্ষণ পর পুজোয় বসবেন। তুই বড় ওনার কাছে যা। সমর্পণ মণ্ডপের দিকে যায়। পাড়ার কাকিমারা পুজোর ফল কাটতে ব্যস্ত। সুমন আর গণেশ বিকেলে আনা টাটকা জবা আর গাঁদা ফুল আর মালা এনে রেখেছে মায়ের প্রতিমার পাশে। আর বাদবাকি পুজোর সামগ্রী সমর্পণ নিজের হাতে গুছিয়ে রেখেছে সেখানে। পুজো মণ্ডপটাকে বিশেষভাবে লাল গোলাপ ও সাদা রজনীগন্ধা ফুল আর রং বেরঙের টুনি দিয়ে সাজানো হয়েছে। সবই তাদেরই করা। মূলত কয়েক রাত জেগে তারাই এবারে থিম পুজোর মণ্ডপটা তৈরি করেছে। আজ সেই মণ্ডপে মাতৃবন্দনার পালা। সমর্পণ মায়ের প্রতিমার দিকে মুখ করে হাত জোড় করে প্রার্থনা করে। হঠাৎ তাকে হালকা ধাক্কা দিয়ে কেউ যেন হন্তদন্ত হয়ে চলে যায়। সমর্পণ চোখ খুলে দেখে একটা মেয়ে। সে নিজের মনে দ্রুত পায়ে মণ্ডপের দিকে যাচ্ছে। উফ, অন্ধ নাকি? এত বড় জলজান্ত একটা ছেলেকেও ওনার চোখে পড়লো না। সমর্পণ তার পিছু পিছু গেল। তখনই সুমন তার হাত চেপে ধরল। সে কিছু বলার আগেই তার হাতে দুটো কাঠি গুঁজে দিল। হে নাও ঢাক, এবার পুজো শুরু হবে। তুমি একটু বাজাও দেখি। মনে আছে আগের বছর পাশের পাড়া রতনকে কেমন গোহারান হারিয়েছিলে ঢাকের লড়াই? এবার হয়ে যাক। হ্যাঁ, সমর্পণ দুই পায়ের মাঝে ঢাক রেখে একবার মায়ের উদ্দেশ্যে প্রণাম ঠুকে বাজাতে শুরু করে। ধূপের পবিত্র গন্ধে মনটা ভরে ওঠে। সমর্পণের চোখে পড়ল একজনকে। কিছুক্ষণ আগে ওই মেয়েটা যে তাকে ধাক্কা দিয়ে চলে গেল। সমর্পণের হাত থামল না, কিন্তু তার চোখ ক্রমাগত অনুসরণ করতে লাগলো সেই মেয়েটিকে। মেয়েটি তখন প্রদীপ জ্বালাতে ব্যস্ত। ঠাকুরমশাই মন্ত্রপাঠ করছেন। ঘণ্টা, কাঁসর, ঢাকের মিলিত শব্দে গম গম করছে পুজো প্রাঙ্গণ। সেসব কিছুই যেন সমর্পণের কান পর্যন্ত পৌঁছচ্ছে না। আর তার চোখ কেবল সেই অচেনা মেয়েটাকে দেখতে ব্যস্ত। মেয়েটা তার মুখের উপর পড়া চুলগুলো ডান হাত দিয়ে সরিয়ে নিচ্ছে। আবার তা অবাধ্যের মতো এসে পড়ছে মুখের উপর। তার কোকড়ানো কেশরাশি যেন মুখখানিকে আড়াল করতে চেষ্টা করছে সমর্পণের থেকে। সমর্পণের চোখের বর্ণনায় সেই অপরূপা এমন। কোকড়ানো কোমর বিস্তৃত, তার ঘন কেশবিন্যাস, কাজল কালো চোখের মণি যেন চাঁদের কলঙ্ক, হলদে ঢাকাই শাড়ি, সেই সঙ্গে হালকা কাজের গ্লাস হাতা লাল ব্লাউজ, নাকে নোলক, কানে ছোট্ট একজোড়া ঝুমকো, হাত জোড়া সেজে উঠেছে রানী রঙের কাঁচের চুড়িতে, ঠোঁটে তার হালকা শেডেড লিপস্টিক, আলতো পায়ে নুপুরের মাতাল করা ধ্বনি মাতিয়ে তুলেছে সমর্পণের হৃদয়কে। জীবনে প্রথমবার এ ধরনের অনুভূতি হচ্ছে তার। এর আগে তার এমন মনে হয়নি কখনো। প্রেম সে করেছিল স্কুল লাইফে একবার, তারপর থেকে সে পণ করেছিল জীবনে সিঙ্গেল মরবে, কিন্তু কখনো সমবয়সী মেয়ের প্রেমে পড়বে না। ব্রেকআপের কারণে প্রেমিকা বলেছিল সমর্পণ নাকি ওভার পজেসিভ। সমর্পণের আবার ওসব ন্যাকামো পোষায় না। সে ডিরেক্ট তাকে বলে দিয়েছিল, তুই থাকার হলে থাক, নাহলে ফোট। মেয়েটা তাকে কষিয়ে এক থাপ্পড় মেরে চলে যায়। শুধু চলে যাওয়ার আগে বলে গিয়েছিল, তুই শালা সিঙ্গেলই মরবি, আমার অভিশাপ কখনো বিফলে যাবে না। সমর্পণের হাতের কাঠি দুটো কখন থেমে গেছে সে বুঝতেই পারেনি। তার চেতনা ফিরল কার একটা মৃদু ঠেলায়। কাজল নয়নের মুখখানাকে ঢেকে দিয়েছে পার্থর ক্যালানো বদন। ফিকফিক করে সে হাসছে আর বলছে, আমাদের দাদার মন চুরি হয়েছে। হ্যাঁ, আমাদের দাদার মন চুরি হয়েছে। সমর্পণের মনে হলো খাসির টকটকে ঝোল বলে কেউ তার সামনে এক বাটি নিম করলা সিদ্ধ রেখেছে। কেন জানি না ওই অপরিচিত মেয়েটাকে তার চোখ মুছতে শুরু করলো। না, সে নেই মণ্ডপে। সমর্পণ মেয়েটার দিকে অমনভাবে দেখার জন্য সে বুঝতে পেরে কি চলে গেল? সে কি মেয়েটাকে অপ্রস্তুতে ফেলে দিয়েছিল? একবার কি তাকে খুঁজে ক্ষমা চেয়ে নেবে?
সে হয়তো সমর্পণকে গার্লস কলেজের সামনে ঘোরাঘুরি করা 420 ছেলে ভাবল। ইস, ছি 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 ছি। পার্থ তার কপাল ছুঁয়ে গম্ভীর কণ্ঠে বলল, কই দেখি দেখি দেখি। হ্যাঁ, হালকা গরম হয়েছে বটে, এ জ্বর সহজে কমবার নয়। এ হলো প্রিয়তমার বিরহে দগ্ধ হৃদয়ের আর্তনাদ। হ্যাঁ, পরের কথাটা বলার আগেই পার্থ দেখল সমর্পণ একটা ডান্ডা হাতে কটমট করে তাকিয়ে আছে পার্থর দিকে। হৃদয়ের আর্তনাদ কিনা জানি না, তবে পার্থ ঘোষের আর্তনাদ এবার পাড়ার লোকে শুনবে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। পার্থ ছুটল। এই এই দাদা খেপেছে রে, খেপেছে, এই খেপেছে রে, খেপেছে। সমর্পণ তার পিছনে ডান্ডা নিয়ে ছুটল। ওদের এমন টম অ্যান্ড জেরির মতো খুনসুটি লেগেই থাকে। কিরে অনু, শুয়ে পড়েছিস? অনুমা? অনুর মা ঘরের সামনে এসে দেখলেন ঘরের দরজা ভেজানো। নিঃশব্দে দরজা ঠেলে তিনি ভিতরে ঢুকে দেখলেন মেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। কম্বলটা আরেকটু টেনে মেয়ের কপালে আলতো করে হাত বুলিয়ে কপালে স্নেহ চুম্বন করে তিনি চলে গেলেন। যাওয়ার সময় পুনরায় নিঃশব্দে দরজাটা টেনে দিলেন। মা চলে যেতেই বালিশের নিচ থেকে ডায়েরিটা বের করল অনু। টেবিল ল্যাম্পটা জেলে উঠে বসল। ঘুম আসছে না তার। অনু ডায়েরিটা বুকে জড়িয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে রইল। এই কয়েকদিনে তার মনের ভেতরে ওঠা ঝড়টা ক্রমশ দানবাকার রূপ নিচ্ছে। পড়ায় মন বসছে না। বই খুললে, ফোন ঘাটলে, বাইরে বেরোলে, এমনকি স্বপ্নেও শুধু স্যারের হাসি মুখটা প্রতিচ্ছবি হয়ে ধরা দিচ্ছে। মা বাবা এমনকি নিজের কাছের বান্ধবীদেরও সে কথা জানাতে পারেনি। যাকে জানানোর তাকেই জানিয়ে কোনো লাভ হলো না। স্যার কখনো বুঝতেই চান না যে অনু তাকে কতটা ভালোবাসে। এটাই রিয়েল লাভ। প্রিয় মানুষের কথা ভেবে রাত জাগা, তাকে ঘিরে জীবনের বাকি অংশ কল্পনা করা, এগুলোই অনুর কাছে ভালোবাসার ব্যাখ্যা। অনু ডায়েরিটা মুখের সামনে এনে তার মাঝের কয়েকটা পেজ উল্টে একটা পেজে থামে। সাদা কাগজের কলমের আঁচড়ে ফুটে উঠেছে কয়েক লাইন কবিতা। আমার উপন্যাসের পাতায় পাতায় তোমার ছড়াছড়ি, শব্দে মোড়া পৃথিবীতে তোমায় খুঁজে মরি। এই হাত ধরে, তবু তুমি বড্ড দূরে লাগে। তোমার চোখে চোখ রাখলে মরণ দেখি সাথে। প্রিয়তমের ছোঁয়াচে রোগে ঝরঝরিত হৃদয়খানি, এক মুঠো স্বপ্নে রোজ চেয়েছি তারে একটুখানি। ঘনিয়ে এলে মেঘের চাদর, বসত হবে তাহার গ্রামে। পাঠিয়ে দিলাম চিঠি তারে, মুড়িয়ে দিয়ে অশ্রু ঘামে। গতকাল রাত থেকে মিনির ধুম জ্বর। হঠাৎ করে এমন জ্বর হওয়ার কারণ কি বুঝতে পারছে না তিনি। গতকাল রাত থেকে মিনি কিচ্ছু খায়নি, বিছানায় অসাড় হয়ে শুয়ে আছে। মিতুল ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। জন্মের পর থেকেই মিতুল মিনিকে দেখছে। এখন তার হঠাৎ জ্বরে মিতুলও যেন ভেঙে পড়েছে। তিন্নি তার পরিচিত ভেটেরিনিয়ানকে কল করল। উনি মিনিকে নিয়ে 12টার দিকে ওনার চেম্বারে যেতে বললেন। গত রাতে পুজোর শেষে বাড়ি ফিরতে ফিরতে 2টো বেজেছে। সমর্পণ এসেই ঘুমিয়ে পড়েছে, তাই নতুন গল্পটা আর আপলোড করা হয়নি। এখন সে গল্পটা আপলোড করবে। ল্যাপটপটা খুলে নতুন গল্পটার ফাইল ওপেন করে সমর্পণ একবার নিজে শুনে চেক করে নেয় এডিটিং আর বাদবাকি সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা। না, সবকিছু ঠিক আছে। এক ক্লিকে সেটা আপলোড করে ল্যাপটপটা বন্ধ করে স্নান করতে চলে যায়। রাতে সময় পেলে একবার চেক করে নেবে ভিউজ আর শ্রোতাদের প্রতিক্রিয়া। মে আই কাম ইন ম্যাম? ইয়েস, কাম ইন। ডক্টর জিনিয়া তিন্নির বহু দিনের পরিচিত। মিনির কিছু হলে সে এনার কাছেই নিয়ে আসে। আরে দাঁড়িয়ে কেন, বসো বসো।
বলো কি প্রবলেম হয়েছে। গতকাল রাতে আমি আর আমার মা যখন পাড়ার পুজোর মণ্ডপে ছিলাম, বাপি তখন কল করে, বলল মিনির নাকি খুব জ্বর। ওর জ্বর শুনেই আমরা বাড়ি গিয়ে দেখি ওকে, কাল থেকে কিচ্ছু খায়নি, কেমন নেতিয়ে পড়েছে দেখুন। তিন্নি মিনিকে জিনিয়ার সামনে টেবিলে বসালো। জিনিয়া টেম্পারেচারটা মাপলো। জ্বরটা তো একটু বেশিই আছে। মিনির চোখ মুখ ইত্যাদি পর্যবেক্ষণ করে জিনিয়া বলল, না না, নাথিং সিরিয়াস, হঠাৎ জ্বরটা হয়েছে তো সেজন্যই এমনটা, ওই ভাইরাল ফিভার আর কি। আমি কয়েকটা মেডিসিন লিখে দিচ্ছি, ওগুলো কয়েকদিন টাইম করে খাইয়ে দেখো, যদি অবস্থা বেটার হয় তাহলে ভালো, নইলে আমি কিছু টেস্ট করব। পেনদানি থেকে একটা পেন তুলে সাদা কাগজের উপর কিছুটা ইটালিক ফন্ট স্টাইলে মেডিসিনের নামগুলো লিখে দিলেন জিনিয়া। থ্যাংক ইউ, এখন তবে আসি। তিন্নি চেম্বার থেকে বেরোচ্ছিল, হঠাৎ তার ফোনে টুং করে একটি নোটিফিকেশন ঢুকল। মেইলে একটি লিঙ্ক এসেছে ভালোবাসার মরশুম চ্যানেলের থেকে। তার গল্পটা আপলোড হয়ে গেছে। তিন্নি তাতে অবাক হলো না, তার চেয়ে 1000 গুণ বেশি অবাক হলো গল্পের ভিউজ আর শ্রোতাদের প্রতিক্রিয়ায়। গল্পটা আপলোড করা হয়েছে মোটে 2 ঘন্টা হলো, এরই মধ্যে ভিউজ ছুঁয়েছে 26,000-এর ঘর। তিনি দ্রুত কমেন্টসগুলো পড়তে শুরু করলো। শ্রোতাদের মধ্যে ঝড় তুলে দিয়েছে গল্পটা। কেউ লিখেছে খুব ভালো, কেউ শুভেচ্ছা জানিয়েছে তাকে, কেউ বা কান্নায় ভেসেছে। তিনি নিজের চোখে বিশ্বাস হচ্ছে না, এইসব কি সত্যি? সে স্বপ্ন দেখছে না তো? নিজেকে একবার চিমটি কেটে দেখল। এই চিনচিনে ব্যথাটা যেমন সত্যি, তেমনি এটাও সত্যি। মনটা বিষণ্ণ থেকে আনন্দের রূপ বদলালো তার। কোলে থাকা মিনিকে 2 হাতে উপরে তুলে একরকম নেচেই ফেলেছিল সে। পরে সে বুঝতে পারল পথ চলতি লোকজন তাকে সন্দেহের চোখে দেখছে, ভাবছে মেয়েটার বোধহয় মাথাটা গেছে। সন্ধ্যায় ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে বহিরাগত সঙ্গীত শিল্পীরা এসেছেন গান শোনাতে। উঠতি প্রতিবাদের কণ্ঠে গান শুনতে শ্রোতাদের জোয়ার লেগেছে। আগামীকাল ভাইফোঁটা, সেদিন মোমবাতি জ্বালানো, শঙ্খ বাজানো, হাঁড়ি ভাঙা এসব খেলার আয়োজন করা হয়েছে। অবশেষে 4র্থ দিন মায়ের বিসর্জন। এপাড়ায় এই নিয়ম গত 50 বছর ধরে চলে আসছে। সমর্পণ বিকেল থেকে পুজো মণ্ডপে ছিল। এখন আর ভালো লাগছে না তার, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। পুজোর কদিন ক্লাবের মেম্বারদের 3 বেলা খাওয়ার ব্যবস্থা ওখানে। সমর্পণের তাতে বেশ ভালোই হয়েছে। একা মানুষ সে, দিন শেষে কার ভালো লাগে সে একার জন্য আবার ভাত ফোটাতে? তার কানে পার্থর কথাটা বাজল। সেও তো বলেছিল একটি সঙ্গী খুঁজতে, বিয়ে করে নিতে। মাঝে মাঝে সত্যি জীবনটা একঘেয়ে নিরস লাগে। মানুষ বড়ই অদ্ভুত জীব। সে জন্মায় একা, মরেও একা, কিন্তু কিসের জন্য জানি না এই মাঝের সময়টুকু সে কারোর ছায়া খোঁজে তার পাশে। একটা হাত ধরতে চায় কারোর, যে তাকে জমের দুয়ার পর্যন্ত পৌঁছে দেবে। সমর্পণ নিজের মনেই নিজেকে নিয়ে ঠাট্টা করে। সেই সকালে গল্প আপলোড করে ল্যাপটপটা বন্ধ করেছে, তারপর আর খোলেনি। ফ্রেশ হয়ে এসে ঘুমোতে যাওয়ার আগে ভাবলো একবার চেক করে নেয়। ল্যাপটপটা খুলে ইউটিউবে যেতেই সমর্পণ হাঁ হয়ে গেল। সে এটার প্রত্যাশাও করেনি। সকালেই আপলোড করা নতুন গল্পটার ভিউজ কিনা 80,000। এটা কিভাবে হতে পারে? এখনো পর্যন্ত সমর্পণের চ্যানেলের গল্পে একদিনের সর্বোচ্চ 50,000 ভিউজ ছিল। সেই জায়গায় নতুন একটা মেয়ের গল্পে, যাকে কেউ চেনে না জানে না, তার লেখায় ভিউজ পাহাড় সমান। কমেন্ট সেকশন খুলে সে দেখল একের পর এক প্রশংসাসূচক মন্তব্য। লেখিকাকে কুর্নিশ জানাচ্ছে তারা। সমর্পণ তার মা বাবাকে প্রণাম ঠুকল, আর একটা প্রণাম ঠুকল মা কালীকে। এতদিন ধরে সমর্পণের সাধের চ্যানেলটা থিতিয়েছিল, আজ থেকে মনে হচ্ছে তার অবস্থান পরিবর্তন হবে। লেখিকাকে কি একবার ফোন করে ধন্যবাদ জানাবো? তার চেয়ে বরং একটা মেসেজ করে দিই। সমর্পণ নাম্বারটা সেভ করে রেখেছে। হোয়াটসঅ্যাপ খুলে নাম্বারটাতে মেসেজ করলো। আমি সমর্পণ বসু, ভালোবাসার মরশুম চ্যানেলের কর্ণধার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। আপনার গল্পের প্রতিক্রিয়া এইরূপ হবে আমি আশা করিনি। আপনার থেকে প্রতি সপ্তাহে একটি করে গল্প উপহার চাই আমার শ্রোতা বন্ধুদের জন্য। তার জন্য পর্যাপ্ত সাম্মানিক আমি প্রতি মাসে দেব আপনাকে। সবশেষে একটাই কথা, আপনার কলম দীর্ঘায়ু হোক।
আজ ভাইফোঁটার দিন। ঘরে ঘরে শঙ্খধ্বনি, উলুধ্বনি শোনা যাচ্ছে। সকালবেলায় স্নান করে ভাই বোনেরা আসনে বসবে। ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিতে দিতে বোনেরা বলবে সেই পরিচিত ছড়াটা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। সমর্পণের বছরের দুটো দিন খুবই আক্ষেপের মধ্যে কাটে, রাখি পূর্ণিমা আর এই ভাই ফোঁটার দিন। এই ছোট্ট থেকে দেখে আসছে তার বন্ধুরা কি সুন্দর নিজেদের দিদি বোনেদের থেকে ফোঁটা নিত। সে কোনোদিনও পায়নি সেই সুযোগ। ভাই বোনের পবিত্র বন্ধনের সাক্ষী সে হতে পারেনি। দম করে একটা ধাক্কা, আর সঙ্গে সঙ্গে বাইক থেকে ছিটকে পড়ল সমর্পণ। অন্য ভাবনায় ডুবে থাকার ফলপ্রসূ সে এসে ধাক্কা দিয়েছে রাস্তার পাশের একটা গাছের সঙ্গে। কোনো ট্রাক থাকলে এতক্ষণে পরপারের ডাক এসে যেত তার। মাথায় হেলমেট থাকায় চোট লাগেনি সেরকম, হাতে আর পিঠে ব্যথা পেয়েছে। একটা হাত তার দিকে এগিয়ে এলো। সমর্পণ কিছু বোঝার আগেই সেই হাত তাকে টেনে তুলল রাস্তা থেকে। আকস্মিক অ্যাক্সিডেন্টে বনবন করে মাথাটা ঘুরছে তার। হেলমেটটা খুলল সে। অপরিচিত মেয়েটি তাকে শক্ত করে ধরল। উফ, ঠিক আছেন তো আপনি? খুব লেগেছে? চলুন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। সমর্পণ দেখল মেয়েটাকে, কোথায় যেন আগে দেখেছে তাকে। ও হো হো, এই মেয়েটাকেই তো কালী পুজোর রাতে প্রদীপ জ্বালাতে দেখেছিল সে, যাকে দেখে ক্যাবলার মতো ফ্যাল ফ্যাল করে চেয়েছিল। কি হলো? কি দেখছেন? আচ্ছা, আপনি ওভাবে গাছে ধাক্কা দিলেন কেন? ভাগ্যিস ওটা গাছ। বাস বা ট্রাক হলে কি হতো বলুন তো আপনার? ভেবেই আমার গা হাত পা ঠান্ডা হয়ে আসছে। জানি না, কিছু একটা নিয়ে ভাবছিলাম, হয়তো খেয়াল করিনি বাইক চালাচ্ছি। ওসব বাদ দিন। ব্যাগ থেকে একটা জলের বোতল বের করে সমর্পণের হাতে দিল মেয়েটা। সমর্পণ কিছুটা জল খেলো আর কিছুটা মুখে ছেটালো। ধন্যবাদ আপনাকে আমাকে হেল্প করার জন্য। আজকাল তো রাস্তায় মানুষ মরে পড়ে থাকলেও কারোর সময় হয় না তাকে একটাবার দেখার। সেখানে আপনি এসে আমাকে টেনে তুললেন, জল খাওয়ালেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি শুধু আমার কাজটুকু করছি। একজন মানুষ হয়ে কিভাবে চোখের সামনে আরেকটা মানুষকে মরতে দিই বলুন তো? আমি পারবো না। আচ্ছা, আমি এখন চলি। মেয়েটা সাইকেলে উঠে প্যাডেল চাপতে যাচ্ছিল। সমর্পণ মনে মনে ভাবলো মেয়েটাকে জিজ্ঞেস করবে কথাটা। হ্যাঁ না করে সে জিজ্ঞেস করে বসলো। একটা কথা জিজ্ঞাসা করবো, ইফ ইউ ডোন্ট মাইন্ড? মেয়েটা প্যাডেল থেকে পা নামিয়ে ঘুরে তাকালো। হ্যাঁ, বলুন। বলছি, আপনি কি আমাদের চ্যাটার্জি পাড়ায় নতুন এসেছেন? না মানে আপনাকে পুজোর দিন রাতে পাড়ার মণ্ডপে দেখেছিলাম। হ্যাঁ, ঠিকই ধরেছেন। ওই পাড়াতে আমরা নতুন এসেছি। আপনিও কি ওখানেই থাকেন? হ্যাঁ, আমিও ওইখানেই থাকি। সে তো বেশ ভালো কথা। আমরা তাহলে প্রতিবেশী। একদিন আসুন না আমাদের বাড়ি, তাহলে আলাপ হয়ে যাবে। নিশ্চয়ই যাব। মেয়েটি তার দিকে হাত বাড়িয়ে বলল, আমি তিন্নি নস্কর। আর আপনি? আমি সমর্পণ বসু। আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। রাস্তায় দাঁড়িয়ে কিছুক্ষণ তাদের আলাপচারিতা চলল। কয়েকবার রিং হতে ফোনটা রিসিভ করলো সমর্পণ। হ্যালো, বলো অনু, এখন হঠাৎ ফোন? অপর দিক থেকে অনু কি বলল সেটা শোনা না গেলেও সমর্পণের উত্তরে বোঝা গেল অনু তাকে ডেকেছে। ঠিক আছে, তুমি ওয়েট করো, আমি আসছি। শোভাবাজার ঘাটে পৌঁছে অনুকে খুঁজতে শুরু করলো সমর্পণ। ওই তো দূরে একটা সিমেন্টের বাঁধানো বেদির উপরে বসে সূর্যাস্ত দেখছে অনু। সমর্পণ নিঃশব্দে তার পাশে গিয়ে দাঁড়ালো। তার উপস্থিতি টের পেয়ে অনু বলল, আপনি এসে গেছেন, বসুন এখানে। সমর্পণ তার পাশে বসল। তুমি হঠাৎ এখানে ডাকলে? কি বলবে বললে? প্লিজ একটু তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে, সেখানে যেতে হবে। অনু তার দিকে ঘুরল। বিকেলের পরন্ত রোদের শেষ আলোটুকু লালচে আবহায় রাঙিয়ে তুলেছে তার মুখটাকে। মৃদু মৃদু বাতাস বইছে, শরীরে অদ্ভুত শিরশিরানি হচ্ছে। অনু সমর্পণের হাত দুটো চেপে ধরল। তার চিকন গাল বেয়ে ঝরছে নোনা জলের গতি। আমি আর পারছি না। আমি প্রতিদিন প্রতি মুহূর্তে নিজের সাথে অভিনয় করে যাচ্ছি আপনাকে ভুলে যাওয়ার। পারছি না।
আপনাকে আপনাকে আজ বলতেই হবে, আপনি কি সত্যিই আমাকে ভালোবাসেন না? সমর্পণ এদিক ওদিক চোখ চালিয়ে দেখে বলল, চুপ চুপ, লোকে দেখলে কি ভাবে? তুমি চলো আমার সাথে, আমি তোমায় পরে সব বুঝিয়ে বলবো। না, আমি কোথাও যাব না। আপনাকে আজ আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। কি নেই আমার মধ্যে যার জন্য আপনি আমাকে ভালোবাসতে পারবেন না? আমি 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 আপনার মনের মতন করে গড়ে তুলবো নিজেকে। প্লিজ প্লিজ ওকে দূরে সরিয়ে দেবেন না, প্লিজ। অনু, কি হচ্ছেটা কি? আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি তোমায় স্রেফ স্টুডেন্ট মনে করি, তার থেকে বেশি কিচ্ছু নয়। আমাদের মধ্যে প্রেম হতে পারে না, আমাদের দুজনের জীবন সম্পূর্ণ আলাদা। আর তাছাড়া তুমি এখন এসবের জন্য অনেক ছোট। তুমি যেটাকে ভালোবাসা ভাবো সেটা সেটা আসলে অ্যাট্রাকশন। এই বয়সে এমন আমারও হয়েছে। অনু উঠে দাঁড়ায়, রাগে ফুঁসতে ফুঁসতে বলে, বেশ, আপনি তাহলে নিজের সিদ্ধান্তে অটল থাকবেন, তাই তো? ঠিক আছে ঠিক আছে, এই আমি চললাম। আপনাকে না পেলে এই জীবন আমি এই নদীতে বিসর্জন দেব। অনু ছুটে যাচ্ছিল সেই দিকে। সমর্পণ তাকে থামানোর চেষ্টা করে। পাগলামি করো না, শোনো আমার কথাটা। অনু, প্লিজ আমার কথাটা শোনো। সমর্পণের মাথায় রাগ চড়ে যায়। সে এক থাপ্পড় মারে অনুকে। চিকন গালে লাল হয়ে দাগ বসে যায়। অনু গালে হাত দিয়ে ঠায় সেখানেই মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকে। সমর্পণ আর এক মুহূর্ত দাঁড়ায় না, বাইক ছুটিয়ে চলে যায়। এই প্রথম সে কাউকে আঘাত করল। তারপর তারপর কি হলো? জানি না অনুর কি হলো। ওই ঘটনার পর 1.5 বছর কেটে গেছে। আমি সেদিন রাতে কেন জানি না খুব কেঁদেছিলাম। হয়তো অনুকে নিজের অজান্তেই কষ্ট দিয়ে ফেলেছিলাম। তুমি ওর সাথে আর যোগাযোগ করার চেষ্টা করোনি? করেছিলাম, অনেকবার ফোন করেছি ওকে, ও রিসিভ করেনি। যেন ওর বাড়িও গিয়েছে। বাড়িতে তালা ঝুলতে দেখে ওর পাড়ার কয়েকজনকে জিজ্ঞেস করতে তারা বলেছিল ওনারা অন্য কোথাও শিফট হয়েছে। সেটা কোথায় সেটা কেউ বলতে পারেনি। তিন্নি তার ডান হাতটা শক্ত করে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখল। তুমি কাউকে কষ্ট দিতেই পারো না, দেখবে কোনো একদিন মান অভিমান ভুলে ঠিক আসবে তোমার সাথে দেখা করতে। আমি বলছি, মিলিয়ে নিও। তিন্নি দেখল সমর্পণের মুখে যেন কালো মেঘের চাদর। তার মুড ভালো করার জন্য তিন্নি বলল, এই শোনো না, তুমি রেজিস্ট্রির দিন কি পরবে? আমি কিন্তু তোমার দেওয়া শাড়িটা পরবো, তুমি আমার দেওয়া ব্লু শার্ট আর ব্ল্যাক জিন্সটা পরবে, নইলে কিন্তু। তিন্নি তার মুখোমুখি দাঁড়ালো, এক হাতে সমর্পণের চুলগুলো ঘেঁটে দিল ইচ্ছে মতো। হ্যাঁ বাবা, আমি তোমার দেওয়া শার্ট আর জিন্সটাই পরবো। আমার ঘাড়ে কটা মাথা আছে তোমার কথা ফেলবে? দুজনেই হাসতে লাগলো। তখন ছাদের এক কোণে দাঁড়িয়ে মিতুল ওদের দেখছিল আর ফিকফিক করে হাসছিল। ওকে দেখে সমর্পণ হাত তুলে রাখলো। মিতুল ছুটতে এলে সমর্পণ ওকে কোলে তুলে গালে চুমু খেয়ে বলল, কি শালি সাহেবা, লুকিয়ে লুকিয়ে দিদি ভাই আর জিজু রোম্যান্স দেখছো? তোমার লজ্জা করে না? বারে, তুমি যে দিদিভাইকে টকাশ করে চুমু খেলে, আমি কি কিছু বলেছি? ওরে পাজিমি, খুব পাকা পাকা কথা শিখেছিস না? দাঁড়া, হচ্ছে তোর। মিতুল এক লাফে সমর্পণের কোল থেকে নেমে ছুটে চলে যায়। সমর্পণ কিছুটা এগিয়ে আসে তিন্নির, তার কোকড়ানো চুলে হাত চালিয়ে অপলক চোখে কিছু যেন খুঁজে চলে তিন্নির চোখের ছিলে। কি দেখছো? তোমায়। কেন? কেমন আছে আমার মধ্যে? জানি না, তবে তুমি বড্ড অন্যরকম, যে আমি 1.5 বছর কেন 150 বছরেও বুঝতে পারবো না। সেদিন বুঝতেই পারিনি শুকতারা যে এভাবে আমার জীবনকে আলোকিত করে তুলবে। তুমি এক এবং অনন্য প্রিয়ে।
তিন্নি ছাদের উপর ছোট্ট ফুলের বাগান সাজিয়েছে। খুব যত্নে সন্তান স্নেহে তাদের বড় করেছে। এক বেনামি ফুলের গায়ে হাত বুলোতে বুলোতে তিন্নি বলল, আমরা প্রত্যেকেই কারো না কারো জীবনের সুখ তারা সমু। আমরা নিজেরাই দহন জ্বালা সহ্য করে প্রিয়জনের জীবন আলোয় পরিপূর্ণ করে তুলি। আমরা প্রত্যেকেই এক একজন সুখ তারা। ওই যে দূরের আকাশে টিমটিম করে জ্বলছে। কখন ঝুপ করে যেন সন্ধেটা নেমে গেছে। কথায় কথায় কেউ তার আঁচ পায়নি ওরা। সন্ধ্যার আকাশে চাঁদের ঠিক পাশেই বোধহয় জ্বলছে দুটি শুকতারা। সমর্পণ প্রতি মুহূর্তে তিন্নির নতুন নতুন রূপের সাক্ষী হয়ে আসছে। এখনো সে বুঝতেই পারল না তাকে, আর বোঝার চেষ্টাও করেনি সে। কিছু জিনিস না বোঝাই হয়তো মন এবং স্বাস্থ্য দুটোর পক্ষেই ভালো। পেশেন্ট এখন কেমন আছে? সিরিয়াস ম্যাম, বাঁচার আশা নেই। সে কি, ওনার বাড়ির কেউ এসেছেন? নো ম্যাম, উনি একা। ওনার কয়েকজন ভক্ত এসেছেন। ভক্ত মানে? ওহো সরি, আপনাকে তো বলাই হয়নি। উনি তিন্নির কর্ণধার, মিস্টার সমর্পণ বসু। নামটা শুনে অনুর পায়ের তলার মাটি সরে যায়। কি নাম বলল? মিস্টার সমর্পণ বসু, প্রখ্যাত বই প্রকাশনী তিন্নির কর্ণধার। অনুর বুকের ভিতর তোলপাড় শুরু হয়েছে। শত শত দামামা বাজছে যেন তারই মাঝে। কত নম্বর রুমে আছেন উনি? রুম নম্বর 311। অনু ঝড়ের বেগে ছুটে গেল 311 নম্বর রুমের দিকে। হয়তো এটাই শেষবার, আর হয়তো কখনো তার সঙ্গে সমর্পণের দেখা হবে না। এইসবই তার মাথায় লাট্টুর মতো ঘুরপাক খাচ্ছিল। রুমের সামনে এসে দরজা ধরে হাঁপাতে শুরু করেছে। ঘরে ঢুকে দেখে সমর্পণ অক্সিজেন মাস্ক পরে শুয়ে আছে। তার শরীরে নানান জায়গায় ক্ষতের দাগ, রক্তে ভেসে যাচ্ছে। অনু বাকিদের ঘর খালি করতে বলে। সমর্পণের মাথার পাশে বসে, তার মাথাটা আস্তে করে কোলে তুলে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলে, এতগুলো বছর কেটে গেল, অবশেষে আপনার দেখা পেলাম। স্যার, স্যার প্লিজ চোখ খুলুন, চোখ খুলুন স্যার। দেখুন আপনার অনু আজ শুধু অনু নয়, ডক্টর অনুস্মিতা। আমি পেরেছি স্যার। আপনার মা বাবার সবার স্বপ্নের মান আমি রাখতে পেরেছি। সেদিন ওই ঘাটে আপনার হাতের চটটা আমাকে বদলে দিয়েছে স্যার। আমি আগের সেই ইম্যাচিওর মেয়েটা আর নেই। এখন আমি একজন দায়িত্বশীল ডক্টর। সমর্পণের আঙুলগুলো নড়ে উঠল। ধীরে ধীরে সে চোখ খুলে অনুকে দেখার চেষ্টা করল। হয়তো সে কিছু বলতে চাইছে। অনু তার অক্সিজেন মাস্কটা খুলে দিল, কান পাতল তার মুখের ওপর। সমর্পণ খুব ক্ষীণ স্বরে বিড়বিড় করে বলছে, আমায় ক্ষমা করে দিও অনু, আমি তোমার ভালোবাসার দাম দিতে পারিনি। এখন আমার সময় ফুরিয়ে এসেছে। আমি যখনই প্রিয়জনকে আঁকড়ে বাঁচতে চাই, ঈশ্বর তাদের কেড়ে নেন। প্রথমে বাবা মা, তারপর এনগেজমেন্টের দিন কার অ্যাক্সিডেন্টের তিন্নি, এখন ঈশ্বর আমাকেও ডাকছেন। শেষে একটাই কথা বলবো অনু, পারলে ক্ষমা করে দিও। সমর্পণ অনুর কোলে মাথা রেখেই তলিয়ে গেল শান্তির ঘুমে। অনুর চোখ তখন পালস অক্সিমিটারের দিকে। হার্টবিটের ওঠানামা থেমে গিয়ে সেটা সরল রেখায় চলছে। অনুর আর কাদার শক্তিটুকু অবশিষ্ট রইল না। সেন্সলেস হয়ে মুখ থুবড়ে পড়ল সে। এরপরই হৈ হৈ শুরু হয়ে গেল হাসপাতালের ওই ঘরটিতে। অবশেষে একটাই কথা বলবো আপনাদের, মর্মে মর্মে প্রতিক্ষণে ধুঁকবে সকল প্রেম বিলাসী, পীড়িত কভু ভালা না হে ডুবেছে যে গা ভাসি।
ঔষধ তার মেলানো দায় ধরেছে যারে প্রেম রোগে। ব্রত কথা হলো শেষ ভালোবাসার মরশুমের। রোমাঞ্চ বাংলায় এতক্ষণ শুনলে প্রেমের মাসে আমাদের বিশেষ নিবেদন সুপ্রতীপ হালদারের কলমে এক মন কেমন করা প্রেম কাহিনী ভালোবাসার মরশুমে। গল্পটি শুনে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ ও আবদার রইল তোমার কাছে বন্ধু। আজকের কাহিনীতে যারা কণ্ঠ দিয়েছে, গল্প পাঠে ব্রতদীপ, মুখ্য ভূমিকায় অধ্যায় সৌরভ ও প্রদীপ্তা, অন্যান্য চরিত্রে দেবস্মিতা, শীর্ষেন্দু, দিব্যেন্দু, সন্তু, রমাকান্ত, ঈশিকা, বর্ণালী, অভিজিৎ, সাগরনীল ও শ্রী। নাট্যরূপ তুহিন ও সামগ্রিক পরিচালনায় আমি সৌরভ সাহা। তাহলে আজকের মতো আসি বন্ধু, ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। ফিরে আসছি খুব শিগগিরই তোমার মনের মতো আরো একটি গল্প নিয়ে। আর হ্যাঁ, গল্প মানেই রোমাঞ্চ বাংলা। শুনতে থাকো, গল্পে থাকো।